আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি তৃষা তানিশা। ইরান হরমুজ প্রণালীর নিয়ম বদলে দিয়েছে। এখন সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান এমন এক নতুন নিরাপত্তা কাঠামো গড়ে তুলেছে যা তেহরানকে সেই সুবিধা কতটা কাজে লাগাতে পারবে তার সীমা নির্ধারণ করতে পারে। কাতারের দোহায় 44 তলার একটি হোটেলে বসে হয়তো যুদ্ধের ভয়াবহতা সরাসরি বোঝা যায় না। আকাশে ক্ষেপণাস্ত্র নেই, সতর্ক সংকেত নেই, রাস্তায় যান চলাচল স্বাভাবিক, শহরের আলো ঝলমল করছে। কিন্তু এই স্বাভাবিকতার আড়ালেই বদলে যাচ্ছে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার সমীকরণ। 5 মাসের বেশি সময় ধরে চলার সংঘাতে সামরিক উত্তেজনা কিছুটা কমলেও এখন মূল প্রশ্ন হয়ে উঠেছে, উপসাগরের নিয়ম নির্ধারণ করবে কে? আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ওমানের মধ্যস্থতায় সমঝোতার সম্ভাবনা তৈরি হলেও ইরান জানিয়েছে ওয়াশিংটনের শর্ত মেনে নয়, বরং তেহরানের নিজস্ব শর্ত পূরণ হলেই প্রণালী খুলবে। ওমান আলোচনাকে হরমুজ দিয়ে নিরাপদ একটি নৌপথ নির্ধারণের পর্যায়ে নিয়ে গেছে, কিন্তু সেই পথের আঞ্চলিক জলসীমায় নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেটি এখন বড় বিরোধের জায়গা। যুক্তরাষ্ট্র চায় আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজ কোনো ইরানি অনুমতি বা টোল ছাড়াই চলাচল করুক। বিপরীতে ইরান যুদ্ধের সময় অর্জিত কৌশলগত সুবিধা ধরে রাখতে চায় এবং আগত জাহাজের ওপর নিয়ন্ত্রণ ও ট্রানজিট ফি আরোপের দাবি করছে। কাগজে কলমে কূটনীতিকরা হরমুজ খুলে দিতে পারেন, কিন্তু বাস্তবে সমুদ্রপথ খুলবে জাহাজের ক্যাপ্টেনদের জন্য। তাদের নিশ্চিত হতে হবে যে জাহাজ হামলার শিকার হবে না, আটক হবে না কিংবা আঞ্চলিক জলসীমায় আটকে পড়বে না। একই সঙ্গে বিমা কোম্পানিগুলোকেও ঝুঁকি নিতে হবে। ইরানের ট্রানজিট ফি দেওয়ার বিষয়টি আরও জটিল, কারণ মার্কিন নিষেধাজ্ঞার কারণে মার্কিন নাগরিক বা যুক্তরাষ্ট্রের মালিকানাধীন কোম্পানিগুলো নিরাপদ চলাচলের বিনিময়ে ইরানকে অর্থ দিতে গেলে আইনি ঝুঁকিতে পড়তে পারে। ফলে কোনো জাহাজ ইরানকে অর্থ না দিলে হামলা বা আটকের ঝুঁকি তৈরি হতে পারে। আবার অর্থ দিলে মালিককে মার্কিন নিষেধাজ্ঞা ও বিমা সংক্রান্ত সমস্যায় পড়তে হতে পারে। এখানেই ইরানের কৌশলের বড় সাফল্য। তেহরান সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের সমকক্ষ নয়, কিন্তু যুদ্ধের খরচ অন্যদের উপর ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। হরমুজে সামান্য বাধাও লন্ডনের বিমা বাজার, কাতারের এলএনজি রপ্তানি, এশিয়ার জ্বালানি বাজার এবং শেষ পর্যন্ত ওয়াশিংটনের রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। এই পরিস্থিতি সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতার পাশাপাশি বিকল্প নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে উৎসাহিত করছে। ইরানের হামলায় সৌদি আরবের ওপর শত শত ক্ষেপণাস্ত্র, ড্রোন নিক্ষেপ করা হয়েছে। সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ হামলা ঠেকাতে সক্ষম হলেও শহর, সামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামো রক্ষায় রিয়াদকে দীর্ঘ সময় ধরে বিপুল সম্পদ ব্যয় করতে হয়েছে। ইরান সরাসরি হামলার পাশাপাশি ইয়েমেনের হুথি এবং ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়াদের মতো প্রক্সি শক্তিকেও ব্যবহার করতে পারে। নাজরান অঞ্চলে হুতিদের হামলায় বেসামরিক মানুষ আহত হওয়ার ঘটনা দেখিয়ে দিয়েছে সৌদি নিরাপত্তার ঝুঁকি শুধু ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় সীমাবদ্ধ নয়। এই বাস্তবতায় শুক্রবার মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি করেছে। চুক্তির মূলনীতি হল, 3 দেশে যে কোনো একটির উপর সশস্ত্র হামলা হলে সেটিকে 3 দেশের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এই সমঝোতা সৌদি আরবকে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি তুরস্ক এবং পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের সঙ্গে একটি নতুন নিরাপত্তা কাঠামোয় যুক্ত করেছে। তবে এর প্রকৃত পরীক্ষা হবে ইরানের প্রক্সি হামলার ক্ষেত্রে। হুথিরা ইয়েমেন থেকে হামলা চালিয়ে তেহরানের জন্য সরাসরি দায় এড়ানোর সুযোগ তৈরি করতে পারে। ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়ারাও একই ধরনের ভূমিকা নিতে পারে। তখন প্রশ্ন উঠবে, কোন পর্যায়ের হামলাকে চুক্তির আওতায় এক দেশের উপর হামলা হিসেবে গণ্য করা হবে এবং অন্য 2 দেশ কী ধরনের সামরিক প্রতিক্রিয়া দেখাবে। চুক্তিতে হামলার পর প্রতিটি দেশ ঠিক করবে তার বিস্তারিত বাধ্যবাধকতা স্পষ্ট নয়। তাছাড়া তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ইরানের নিজস্ব কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে।
ফলে এই জোটকে কার্যকর রাখতে তিন দেশকেই নিজেদের জাতীয় স্বার্থ, ইরানের সঙ্গে সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। তবুও চুক্তিটি গুরুত্বপূর্ণ, কারণ সৌদি আরব স্পষ্ট করে দিয়েছে যে দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য শুধু ওয়াশিংটনের উপর নির্ভর করে থাকা যথেষ্ট নয়। এর অর্থ যুক্তরাষ্ট্রকে বাদ দেয়া নয়, বরং রিয়াদ চাইছে ভবিষ্যৎ সংঘাতে তার হাতে একাধিক নিরাপত্তা বিকল্প থাকুক। মিশরও এই নতুন কাঠামোর সম্ভাব্য অংশীদার। সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান ও মিশর কয়েক মাস ধরে চলা 4 দেশের নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করছে। মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি কায়রোতে 3 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এই সহযোগিতাকে স্থায়ী আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। মিশর শেষ পর্যন্ত মক্কা চুক্তিতে যোগ দিলে 3 দেশের উদ্যোগে 4 দেশের শক্তিশালী আঞ্চলিক কাঠামোয় পরিণত হতে পারে। কাতারের অবস্থানও গুরুত্বপূর্ণ। দোহার তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। একই সময়ে ইরানের হামলা এবং হরমুজ সংকটে কাতারের জ্বালানি রপ্তানিও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু কাতার বহু বছর ধরে এমন একটি কূটনৈতিক অবস্থান তৈরি করেছে যেখানে তারা পরস্পরের সঙ্গে সরাসরি কথা বলতে অনিচ্ছুক পক্ষগুলোর মধ্যে যোগাযোগের সেতু হিসেবে কাজ করে। তাই নতুন প্রতিরক্ষা জোটে যোগ দিলে কাতার নিরাপত্তার নিশ্চয়তা পেলেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকা দুর্বল হয়ে যেতে পারে। দোহায় জীবন আবার স্বাভাবিক ছন্দে ফিরছে। রাস্তায় যান চলছে, রেস্তোরাঁয় মানুষের ভিড় বাড়ছে, কিন্তু উপসাগরের এই আপাত স্বাভাবিকতার নিচে নিরাপত্তার পুরনো কাঠামো আর আগের মতো নেই। হরমুজকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ইরান দেখিয়েছে সামরিক শক্তির চেয়েও কখনো কখনো ভূগোল, জ্বালানি ও বৈশ্বিক বাণিজ্যের উপর নিয়ন্ত্রণ বড় শক্তি হয়ে উঠতে পারে। এখন সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের নতুন প্রতিরক্ষা ব্যবস্থা সেই বাস্তবতার পাল্টা জবাব দিতে চাইছে। আগামী দিনের উপসাগরীয় শান্তি তাই শুধু যুদ্ধবিরতির উপর নির্ভর করবে না, নির্ভর করবে হরমুজ নিয়ম যে নির্ধারণ করবে পরবর্তী প্রক্সি হামলার জবাব কে দেবে এবং নতুন কোনো ক্ষেপণাস্ত্র আকাশে ওঠার আগেই তেহরান ওয়াশিংটনকে আলোচনার টেবিলে বসাতে কারা সক্ষম হবে তার উপর। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন আর নিরাপদে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।